গুমের শিকার পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি বিএনপির, এখনো ষড়যন্ত্র চলছে, হুঁশিয়ারি ফখরুলের, শাস্তি নিশ্চিতের আহ্বান। হাসিনার বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে মামলার তালিকা, মুন্সিগঞ্জে আরও একটি হত্যা মামলা, অজ্ঞাতনামা আসামি 300 জন। ব্যয় সংকোচন করে প্রকৃত উন্নয়নে মনোযোগী হবে সরকার, বিদ্যুৎ খাতে অনিয়ম বন্ধে ভাঙা হবে সিন্ডিকেট, জানালেন সড়ক ও জ্বালানি উপদেষ্টা। এবং বন্যায় প্রাণহানি বেড়ে 54 জন, প্রত্যন্ত এলাকায় খাবার ও পানির সংকট, ফেনীতে ক্ষতিগ্রস্ত 2500-এর বেশি খামারি। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবার থাকছে বিস্তারিত। গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের ভাতার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘের অধীনে গেল 16 বছরে সব গুম খুনের ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়ার দাবি তার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংহতি সভায় এভাবেই গুমের শিকারদের ফিরে পাবার আকুতি জানান স্বজনরা। গেল 16 বছরে গুমের শিকার ব্যক্তিদের তথ্য প্রকাশের পাশাপাশি জড়িতদের আন্তর্জাতিক আইনে বিচারেরও দাবি জানান তারা। আন্তর্জাতিক ধারা আইনে প্রয়োগ করে হোক এবং কমিশনের মেয়াদ বৃদ্ধি করে হোক, যেভাবেই হোক এই গুমের বিচার আমরা চাই। গুম খুনের পেছনে জড়িতদের দোসররা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসনে আসীন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। নাম্বার 1 থেকে শুরু করতে হবে। জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসীন আছে। ইন্টারোগেশন করা হোক, আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সেজন্য বাধ্য হয়। গুমের শিকারদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাজকে স্বীকৃতি দিতে হবে তাদের অবদানের, সাথে সাথে রাষ্ট্রকে তাদের অবদানের স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়েছে, এরা হচ্ছে এই স্বাধীনতার মূল সৈনিক। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে মানবতা বিরোধী অপরাধ করেছে। গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করবে। এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। ইস্পাত দৃঢ় ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। সন্তুষ্টির কোনো কারণ নাই, এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। ঐক্য গণমানুষের জন্য তৈরি হয়েছে, সেটাকে আরো সুদৃঢ় করতে হবে। শুধু রাজনৈতিক ব্যক্তি নয়, গুম খুনের সাথে জড়িত প্রশাসন ও বাহিনীগুলোর অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূল লোকগুলোকে খুঁজে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত সরকারের সময়ে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজনরা। শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানান তারা। এ সময় কান্নাজড়িত কণ্ঠে প্রিয় মানুষদের স্মরণ করেন স্বজনরা। সবাইকে ফিরে পেতে অন্তর্বর্তী সরকারকে বিশেষ অনুরোধ জানায় প্রতিটি পরিবার। মাজহারুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। আমি ছোটবেলা থেকে বড় হয়ে গেছি, আমি আমার বাবাকে দেখিনি। বাবা কেমন আমি সেটা জানি না। আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। দীর্ঘদিন বাবাকে না দেখার আক্ষেপ এভাবেই অশ্রু হয়ে ঝরে এই শিশুটির। দাবি একটাই, ফিরিয়ে দেয়া হোক বাবা নামের বটবৃক্ষকে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলেছি, আমি আমার বাবাকে ফেরত চাই। মাইকেল চাকমা পতন হওয়া হাসিনা সরকারের সমালোচনা করায় 2019 সালে রাজধানীর কল্যাণপুর থেকে গুমের শিকার হন।
তুলে নিয়ে অন্ধকার করে চালানো হয় অমানসিক নির্যাতন। 5 বছরে একবারও ভাগ্যে মেলেনি সূর্যের আলো দেখার। সময় মতো দেওয়া হতো না খাবার। ছাত্র জনতার আন্দোলনের পর গত 7 আগস্ট ছাড়া পেয়ে পরিবারের কাছে ফেরেন মাইকেল চাকমা। একটা দিন সেখানে বন্দী অবস্থায় থাকা মানে স্বাভাবিক জীবনে হাজারটা দিনের সমান। ওখানে বাইরে কোনো আলো বাতাস, ন্যাচারাল আলো বাতাস প্রবেশের কোনো সুযোগ নাই, এমনকি কারোর সাথে কথাবার্তা বলা পর্যন্ত সেখানে সুযোগটা নাই। আয়না ঘরের দুঃসহ স্মৃতি তুলে ধরে সাবেক রাষ্ট্রদূত জামান জানান, এমন কোনো নির্যাতন নেই যা সেখানে চালানো হতো না। গুমের সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন সাবেক এই কূটনীতিক। কারাই গুমগুলো করেছে এবং রাইট ফ্রম দ্য হুকুমদাতা শুরু করে যে এক্সিকিউশন করেছে বা যে ক্যারি আউট করেছে তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে, এক্সাম্পলারি পানিশমেন্ট তাদেরকে দিতে হবে। এ সময় গুম হওয়া ব্যক্তিদের সন্তান ও আত্মীয় স্বজনেরা দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সহ দোষীদের শাস্তি দাবি করেন তারা। প্রত্যেকটা থানা, প্রত্যেকটা হসপিটালে আমরা আমার বাবার খোঁজ করছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি আমার বাবার। আইনশৃঙ্খলা পরিচয় দিয়ে গুম করা হয়েছে। আমার মা প্রেস ক্লাবের সামনে অনেকবার অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু আমরা আদৌ পর্যন্ত 8 বছর ওর কোনো খোঁজ খবর পাইনি। আমাকে সবাই বলতেছে তোমার তো বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে, মারা যাওয়া কি আমি জানি না, এখন আমি জানি বাবা মারা যাওয়া কি 8 বছর বাবা ছাড়া। এরই মধ্যে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া সহ বিচার নিশ্চিতের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে স্বাক্ষর করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনকে ভুল লুণ্ঠিত করতে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার বিকেলে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে এক সুখী সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে দেওয়া হবে প্রয়োজনীয় সময়। এ নিয়ে আলোচনা জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। বিভিন্ন পেশার মানুষদের নিয়ে শুক্রবার বিকেলে সুধী সমাবেশের আয়োজন করে জামায়াতের অঙ্গ সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদ, ঢাকা মহানগর উত্তর। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এ সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে সবচেয়ে বেশি রোষানলের শিকার হয়েছে জামায়াত। নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুলুমবাজ সরকার তারা বুলডোজার চালিয়েছিল। ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে এই সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময়ে কাজ করলে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতাল সব দিক থেকে ঝাঁপিয়ে পড়বে। আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। এখনো সংকট কাটেনি দাবি করে জামায়াত আমির বলেন, দেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে, তাই আত্মতুষ্টিতে ভোগা ঠিক হবে না। বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দেন। একটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়েম হবে ইনশাআল্লাহ। এই সুবিচার কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। জামায়াতের ঢাকা উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিছু মৌলিক সংস্কার করবে, এর মধ্যে বিভিন্ন পক্ষের দাবি দেওয়ার বোঝা চাপিয়ে দেওয়া অনুচিত। দাবি বাস্তবায়নের সরকার এই সরকার বোধহয় নয়। এই সরকার কিছু মৌলিক সংস্কার শেষে as early as possible তারা জাতিকে জানাবেন ইনশাআল্লাহ এবং তারা নির্বাচনের আয়োজন করবেন। দেশ গড়তে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার কথা জানান জামায়াত নেতারা। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। হাসিনার বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে মামলার তালিকা। মুন্সিগঞ্জে আজ আরও একটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় হাসিনা, ওবায়দুল কাদের সহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলার সাবেক 3 এমপিকে আসামি করা হয়। গেল 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় আন্দোলনে অংশ নেওয়া নূর মোহাম্মদকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ
313 জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা আরও 200 থেকে 300 জনকে আসামি করে হত্যা মামলা হয়। শুক্রবার সকালে সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন শহীদ নূর মোহাম্মদের নানি শেফালি বেগম। দেখছেন সংবাদ রাত। আগামী নির্বাচন কঠিন হবে বলে জানিয়েছে জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কাজ করতে নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বলেন, নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সব সময়ই জনসমর্থনের উপর নির্ভরশীল। শুক্রবার রাজশাহীর একটি হোটেলে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। জনগণের আস্থা নষ্ট করে এমন কাজ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দলের জন্য পরিশ্রম করেছেন, দলের জন্য কাজ করেছেন, ত্যাগ করেছেন, আপনাদের সকলকে আমি আহ্বান করবো এই সব দুরাচারীদের বিরুদ্ধে সজাগ। আপনাদের সকলকে আমি আহ্বান করবো যে কোনো মূল্যে জনগণের আস্থা বিশ্বাস করে নেতৃবৃন্দ। সামনে সংকট, টেস্ট হয়েছে, টেস্ট পরীক্ষা বাকি, কাজে টেস্ট শেষ নেই, পরীক্ষা শেষ, সামনে টেস্ট পরীক্ষা আছে, প্রস্তুতি নিন টেস্ট পরীক্ষার জন্য। আপনার সামনে দৃশ্যমান প্রতিপক্ষ যদি দুর্বল থাকে, অদৃশ্য প্রতিপক্ষকে চিন্তা করুন, পরিকল্পনা গ্রহণ করুন, সেই অনুযায়ী কাজ শুরু করুন। বিদ্যুৎ খাতে অনিয়ম খুঁজে বের করে সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিকেলে পদ্মা সেতু পরিদর্শন শেষে জাজিরা সার্ভিস এরিয়া 2 এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। ব্যয় সংকোচন করে প্রকৃত উন্নয়নের উপর নজর দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। ভবিষ্যতে পদ্মা সেতুর আয়ের উপর নির্ভর করে সেতুর টোলের হার নির্ধারণ করা হবে বলেও তিনি জানান। যে আমরা একটা নতুন বাংলাদেশে আমরা এসেছি এবং এখানে কোনো পৃষ্ঠপোষকতা হবে না কারো। ও বিদ্যুৎ বিভাগের প্রকল্প, এটা তো উনিই পাবেন। আচ্ছা, এটা সড়কের প্রকল্প আছে, এটা তো ওরাই পাবে। কিংবা এটা কি বলে জ্বালানির প্রকল্প, এটা তো পাবে। এটা ব্রিজের প্রকল্প, এটা তো ওরাই পাবে। তো এখন আমরা এটা ভাঙতে চাই। আগে একটা নিয়ম ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে, ওখানে সবাই গণশুনানি হবে, যেখানে মানে ব্যাপারটা আমরা আর মামুরা, মানে আমরা এখান থেকে বেশি দামে জিজ্ঞেস করবো, আপনারা বিদ্যুতের দাম বাড়াই দেবেন, বাস তাহলে হয়ে যায়। এখন আমরা কিন্তু সেটাকে স্ট্রাইক আউট করে দিয়েছি। দেখছেন সংবাদ রাত। নোয়াখালীতে ধীরে ধীরে নামছে বন্যার পানি। কুমিল্লায় গোমতী নদীর বিপদসীমার নিচে প্রবাহিত হলেও অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। এর মাঝে বাড়ছে পানিবাহিত রোগবালাই। এদিকে বৃষ্টিতে অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুরে বাড়ছে বন্যার পানি। নোয়াখালী ও ফেনী থেকে আসা বানের পানিতেই মূলত বন্যার অবনতি হচ্ছে। এছাড়া বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে পানি। ডাকাতিয়া নদী, রহমতখালী নদী ও ওয়াবদা খালে বাঁধ দিয়ে মাছ চাষ ও যত্রতত্র বাড়িঘর ও দোকান নির্মাণের কারণে পানি নামার গতি খুবই কম। সব মিলিয়ে প্রায় 100-র উপরে আমরা বাঁধ কেটে দিয়েছি যেন পানিগুলো দ্রুত নিষ্কাশিত। বাঁধ বলতে আপনার খাল এবং ব্রিজের মধ্যে চালি দিয়ে, তারপরে আপনার জাল দিয়ে পানির প্রবাহটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। কুমিল্লায় প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। দুর্গম এলাকায় ত্রাণ না গেলেও চুরির ভয়ে ঘর ছাড়ছেন না পানিবন্দীরা। এদিকে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির অভাব ও নিরাপদ স্যানিটেশনের অভাবে দেখা দিয়েছে নানান রোগবালাই। গ্রামে গ্রামে ধারা দেয় আনফেরার মতন এই খানা ভাত, আর যেটা নিয়ে আসবে স্কুল বিলে লই যায় ওইটা লুটতরাজ করে। তারা ভিতরে দিতে চায় না। তারপর আমরা এখান থেকে, আমরা সোনাইশার গ্রাম থেকে এখানে মাইটা করবেন। আপনারা দিতে আসেন, আমরা খাইতে আসি। অসুস্থ যারা তারা ভাড়া দিয়েছি অন্য খানো। কাপ্তাই বাঁধের 16টি গেট 1 ফুট করে খোলা রাখার পরও অব্যাহত পাহাড়ি ঢলে এখনও কাপ্তাই হ্রদে খুব বেশি পানি কমেনি। এতে হ্রদ তীরবর্তী প্রায় 18,000 মানুষ এখনও পানিবন্দী রয়েছে। লংগদু, নানিয়ারচর, বরকল, জুরাছড়ি ও সদর উপজেলার নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ঘর দুয়ার সব ডুবে গেছে। এখন দ্রুত যদি পানিটা চলে যায় তাহলে আমরা একটু সুযোগ সুবিধা করতে পারি। আমরা খাবার চলার তো অনেক অসুবিধা। কেউ বাড়িঘর সারি গেছে,
কিও আছে। মাছাং করে আসি, রান্না বান্না করে কোনো বেলা খাইতে পারি, কোনো খাইতে পারি না, কোনো রকম আসি আর কি। আমরা কিছুই পাই নাই এবং কেউ আসে নাই দেখতে, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছি। নোয়াখালীতে ধীরে ধীরে কমছে বন্যার পানি। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে নোয়াখালীতে 3 সেন্টিমিটার কমেছে বন্যার পানি। বৃষ্টি না হলে পানি ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে পাওবো। এ অবস্থায় বিশুদ্ধ পানি ও ঔষধ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নবম দিনের মতো চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। কেউ বা ব্যস্ত ত্রাণ সামগ্রী মরুকীকরণে, আবার কেউ ট্রাকে করে ত্রাণ পৌঁছে দিচ্ছেন গন্তব্যে। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। বন্যা কবলিত দেশের 11টি জেলার মানুষের মুখে কেবলই হাহাকার, অনিশ্চিত ভবিষ্যৎ। সহায় সম্বলহীন হয়ে পড়েছেন হাজারো পরিবার। তাদের পাশে দাঁড়াতে রাজধানীবাসী প্রতিদিনই জমায়েত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ত্রাণ দেওয়ার পাশাপাশি অনেকেই ব্যস্ত ভলেন্টিয়ারিং কাজে। পরোক্ষভাবে বন্যার্তদের সহায়তায় হাত বাড়িয়ে দেওয়াই যেন তাদের ধ্যান জ্ঞান। গৃহিণী থেকে শিক্ষক সবাই মিলে হাতে হাতে গুছিয়ে নিচ্ছে সব কাজ। আমাদের ছোট ছোট ছাত্ররা যদি একটা বিপ্লব ঘটাতে পারে, আমরা কেন তাদের পাশে থাকবো না? আর এখন হচ্ছে বন্যার্ত মানুষদের সাহায্য করা, এটা তো আমার নিজের থেকে করতে হবে। আমার ভালো লাগতেছে যে আমি অন্যদেরকে সাহায্য করতে পারতেছি। টেলিভিশনে দেখছি যে সবাই অনেক সহযোগিতা করছে, আমরাও এই সহযোগিতার জন্যই আসছি। আর তাছাড়া বাচ্চারা বাসা বসে থেকে একটু বোর হচ্ছিল, ঘুরতেও আসলাম, এসে দেখি সবাই কাজ করছে, তাই আমরাও লেগে পড়েছি। দেশের জন্য কাজ করা যাচ্ছে কোনো পারিশ্রমিক ছাড়া, স্বেচ্ছায়, সেটা অনেক ভালো লাগছে। তবে প্রথম দিককার তুলনায় কিছুটা কমে গেছে ত্রাণ সহায়তা। একটু কমা তো স্বাভাবিক, কমা বাড়া এই মিলেই তো হতেছে সবকিছু। হয়তো বা কিছু সময় বাড়তেছে, কিছু সময় কমতেছে, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড। বন্যার পরিস্থিতি উন্নতি হলেও ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।